খেলা খেলাতে নামছো? তার সামনে রাখা মোটা ফাইলগুলো সে আবার খুলে দেখে। প্রতিটা বিল, প্রতিটা অনুমোদন, প্রতিটা জমির কাগজ সব নিখুঁত। কিন্তু শুধু নিখুঁতই না, সে ইচ্ছে করেই আরো কিছু কাগজ ঢুকিয়েছে ভেতরে। খুব সাধারণ দেখতে কয়েকটা পেপার, যেগুলো প্রথম নজরে কারো চোখে পড়বে না, কিন্তু সেগুলোতে এমন কিছু তথ্য আছে যেগুলোতে সাইন হয়ে গেলে পড়া অস্বীকার করার সুযোগ থাকবে না। এক ধরনের ফাঁদ। আইনের ভাষায় অবৈধ, রাজনীতির ভাষায় মারাত্মক। কাজল খান চেয়ারে হেলান দিল। তার ঠোঁটের কোণে ধীরে ধীরে হাসি ফুটে উঠল। ঠিক তখনই মন্ত্রী শামসুল চৌধুরী প্রবেশ করলেন। চারপাশে হইচই শুরু হয়ে গেল। সাংবাদিকরা ক্যামেরা তাক করলো। সবাই দাঁড়িয়ে সম্মান জানালো। শামসুল দ্রুত এগিয়ে গেলেন সবার সামনে। কাজল খানও উঠে দাঁড়ালো। ভদ্র নিয়ন্ত্রিত হাসি, কিন্তু তার চোখ তখনও ঠান্ডা। অনুষ্ঠান শুরু হলো। একজন কর্মকর্তা মাইকে পুরো প্রকল্পের বিবরণ পড়তে লাগলেন। কোটি কোটি টাকার বাজেট, উন্নয়ন পরিকল্পনা, নির্মাণ ব্যয়, রাস্তার দৈর্ঘ্য সব একে একে বলা হচ্ছে। তারপর এলো সাইন করার মুহূর্ত। হলরুম নিস্তব্ধ। শামসুল নিজেই ফাইলগুলো হাতে নিল, মুখে আত্মবিশ্বাসী হাসি। প্রথম কয়েকটা পৃষ্ঠা খুব মনোযোগ দিয়ে চেক করলো সে। হিসাব মিলালো। তার পাশে থাকা লোকেরা মাথা নেড়ে কিছু ইশারা দিল। কাজল খান স্ত্রীর চোখে তাকিয়ে আছে, একদম স্থির, যেন সে শুধু অপেক্ষা করছে। শামসুল আরো কয়েকটা পৃষ্ঠা উল্টালো, সব ঠিক। তার মুখের হাসি আরো চড়া হলো। হয়তো সে ভাবলো আজ কাজল খানকে ধরতে পারবে না। তারপর বিরক্ত ভঙ্গিতে শেষের দিকের পেপারগুলো আর ঠিক মতো না দেখিয়ে কলম তুলে সাইন করতে শুরু করলো। একটা, দুইটা, তিনটা টুপটাপ শব্দে সিগনেচার পড়তে লাগলো কাগজে। ক্যামেরা ফ্ল্যাশ চলছে, চারপাশে হাততালি। আর সেই মুহূর্তে কাজল খান মাথা সামান্য নিচু করে হাসলো। খুব ক্ষীণ একটা হাসি, যেটা কেউ দেখলো না, কারণ সে জানে শামসুল নিজ হাতে এখন এমন কিছু কাগজে সাইন করে ফেলেছে যেগুলো কয়েকদিন পর তার নিজের গলার ফাঁস হবে। কাজল খান ধীরে ধীরে চশমা খুলে টেবিলে রাখলো। তার চোখে তখন ভয়ঙ্কর শান্তি, যেন বহুদিন ধরে পাতা দাবার চাল অবশেষে ঠিক জায়গায় বসেছে। কাজল খান কখনো সরাসরি আঘাত করেন না, তিনি মানুষকে শেষ করেন প্রমাণ দিয়ে। আর শামসুলের সবচেয়ে বড় ভুল ছিল, সে কাজল খানকে শুধু একজন সাধারণ অ্যাডভোকেট ভেবেছিলেন, যাকে দুর্বল জায়গা দেখিয়ে নত করা যায়। রাত প্রায় 12:30। নিজ অফিসের ব্যক্তিগত কক্ষে একা বসে আছেন কাজল খান। চারপাশ অন্ধকার, শুধু টেবিল ল্যাম্পের আলোয় তার মুখের অর্ধেক দেখা যাচ্ছে। সামনে খোলা কয়েকটা ফাইল, এক পাশে ল্যাপটপে কিছু সিসিটিভি ফুটেজ স্পষ্ট অবস্থায়। তার বিশ্বস্ত কর্মকর্তা তন্নি নিচু গলায় বলল, ম্যাডাম, সব কনফার্ম। ড্রাগসের চালানগুলো রাস্তায় নির্মাণ সামগ্রী ট্রাকে ঢুকানো হতো। কাজল খান চুপচাপ শুনলেন, তার চোখ অস্থির। প্রমাণ? তন্নি টেবিলে একটা প্যান ড্রাইভ রাখলো। বন্দর এলাকার ফুটেজ, ব্যাংক ট্রানজ্যাকশন, বিদেশে অ্যাকাউন্ট সব আছে, এমনকি অবৈধ গুদামের ছবিও। কাজল খান ধীরে ধীরে প্যান ড্রাইভটা হাতে নিলেন। তার ঠোঁটে ক্ষীণ হাসি ফুটল। শামসুল নিজেকে খুব চালাক ভাবে। তন্নি নিচু স্বরে বলল, শুধু ড্রাগস না ম্যাডাম, অস্ত্র ঢুকিয়েছে সীমান্ত দিয়ে। কাজল খান এবার চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। জানালার সামনে গিয়ে থামলেন। বাইরে শহরের আলো ঝলমল করছে। তিনি ধীরে বললেন, রাজনীতিতে চোর অনেক দেখেছি, কিন্তু দেশের যুবকদের বিষ খাইয়ে যারা টাকার পাহাড় বানায়, তাদের আমি ছাড়ি না। আমার জীবনে কাছের মানুষকে কষ্ট দেওয়া, আমার লাইফ থেকে 2 যুগ কেড়ে নেওয়া, আমার সন্তানকে এতিমের মতো জীবন দেওয়া, আমার পরিবারের জীবন নিয়ে টানা হেঁচড়া করা, আমার ভাইকে অপরাধী বানানো, আমার সইয়ের মৃত্যু, পই পই করে হিসাব নেব আমি। নট এ সিঙ্গেল সোল উইথ বি স্প্রেড, অ্যান্ড ট্রাস্ট মি, when I start the game, nobody can stop me. রাত অনেক গভীর। জাওয়াত খানের বাড়িটায় প্রতিটা আলো নিভে গেছে প্রায়। শুধু করিডোরের হলুদ ডিম লাইটটা জ্বলছে, সেটাও আধো অন্ধকারে কেমন বিষণ্ণ লাগছে। রোজ আর রোষা বিছানার দুই পাশে ছড়িয়ে ছিটিয়ে ঘুমাচ্ছে, কিন্তু হেরার চোখে ঘুম নেই। বারবার কাজল খানের মুখটা ভেসে উঠতে। আজ কতদিন পর মানুষটা হেসেছিলেন, তার মাথায় হাত রেখে খাইয়েছেন, গল্প করেছেন, আদর করেছেন। কিন্তু জাওয়াত খানের কথাটা উঠতেই মুখ শক্ত হয়ে গিয়েছিল। ওই মানুষটার কথা আমার সামনে আনবি না পরিমা। এই একটা কথার আড়ালেই কত কষ্ট লুকানো আজ হেরা সেটা বুঝেছে। বিছানায় বসে ফোনটা হাতে নিয়ে অনেকক্ষণ তাকিয়ে থাকে সে। তারপর হঠাৎ করেই নাভানের নামের উপর চাপ পড়ে যায় আঙ্গুল। কল চলে যায়।
আর কল যেতেই হেরার বুক ধক ধক শুরু হয়ে যায়। আমি কি সত্যিই ওনাকে ফোন দিলাম? যে ছেলেটাকে দেখলেই তার রাগ হয়, যার কথা শুনলেই মাথা গরম হয়ে যায়, সেই ছেলেকে রাত 1টা বাজে ফোন দিয়েছে সে। জানলে রোজ আর রুষা হাসতে হাসতে মরে যাবে। অন্যদিকে কালো গাড়িটা নিরিবিলি রাস্তায় দাঁড়িয়েছিল। স্টিয়ারিং এ মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করেছিল নাভান। ফোনের রিংটন বাজতেই বিরক্ত হয়ে ফোন হাতে নেয়, কিন্তু স্ক্রিনে নামটা চলতেই তার চোখ বদলে যায়। একটা ধীর ভয়ঙ্কর সুন্দর হাসি ছড়িয়ে পড়ে ঠোঁটে। মাই অক্সিজেন কলিং। নাভান কয়েক সেকেন্ড শুধু স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে, তারপর কল রিসিভ করে নিচু গলায় বলে, বাহ, আজ সূর্য কি পশ্চিম উঠছে নাকি? হ্যারা ভ্রু কুঁচকে ফেলে। মানে? তুমি নিজে থেকে কল করেছ। পৃথিবী শেষ হওয়ার আগে এমন দৃশ্য দেখবো ভাবিনি কখনো। ড্রামা কম করেন। নাভান চোখ বন্ধ করে হেসে ফেলে। সে হাসির শব্দটা কানে যেতেই হ্যারার বুকের ভেতর কেমন অদ্ভুত লাগে। একটা কথা ছিল। শুধু একটা? জি। নাভান বুঝতে পেরেছে যে মেয়ে তাকে দেখলেই নাক সিটকায়, সে করবে ফোন, নিশ্চয়ই কোনো দরকারে কল করেছে, তাই কথা না বাড়িয়ে বলে। আচ্ছা আচ্ছা, বলো। হ্যারা কিছুক্ষণ চুপ থেকে ধীরে বলে, বাবা আর সুন্দরী মাকে এক করা যায় না কোনোভাবে? ও পাশে কয়েক সেকেন্ড নীরবতা, তারপর নাভানের গলা বদলে যায়, গভীর হয়। তার আলাদা কি হয়েছে নাকি? মানে? মানে বুঝবে না, তার আলাদা হয়নি। লং ডিস্টেন্স ছিল অভিমানের জন্য। তুমি এসব বুঝবে না। কি বলছেন বুঝিয়ে বলুন। ওকে, তাহলে নিচে আসো, আমি নিচে আছি। হ্যারা থমকে যায়। কি? হ্যারার কণ্ঠ শুনে নাভানের মন বদলে যায়। এক পলক দেখার জন্য ছটফট করতে থাকে মন, কিন্তু এই মেয়ে যেহেতু নিজে থেকে ধরা দিয়েছে, এই সুযোগ কাজে লাগাতে না পারলে হবে না কি? নাভানের করা প্রশ্নে হ্যারার সাথে সাথে উত্তর করে, এখন? হ্যাঁ, এখন। পাগল আপনি। অনলি ফর ইউ। ওসব কথা বলবেন না একদম। নিচে আসো কুইকলি। আসবো না আমি। তাহলে আমি উপরে চলে আসবো। হ্যারা লাফ দিয়ে ওঠে। খবরদার। নাভান নিচু গলায় হেসে ওঠে। আরে প্রেম করার জন্য তো আর ডাকছি না, একটা প্ল্যান বানাচ্ছি। আমার সাথে না থাকতে চাইলে ওকে, বাট আমি কাউকে পরে কিছু শেয়ার করব না। হ্যারা পড়ে গেল বিপাকে। একবার নাভানের কথা না শোনার ফলে, সাথে সাথে কাজ না করার ফলে বাবার হাতে খেয়েছিল এক থাপ্পড়। তার উপর কিছু জানতে পারেনি, কিন্তু এখন তো জানেই অসভ্য গিটারওয়ালা অনেক কিছু জানতো আগে থেকে। তার উপর তার কাজিন হয়। একটা রিস্ক নিয়ে বের হবে হ্যারা, কাউকে না জানিয়ে, ছোট করে বলে ওঠে। তাহলে 5 মিনিট। কল কেটে যায়। হ্যারা কয়েক সেকেন্ড ফোনের দিকে তাকিয়ে থাকে, তারপর নিজের কপালে চাপড় মারে। আমি কেন ফোন দিলাম? যদি কেউ দেখে ফেলে? যে ছেলেটাকে সে সারাদিন সহ্য করতে পারে না বলে বেড়ায়, রাতের বেলা তার সাথে লুকিয়ে দেখা করতে যাচ্ছে। নিজেকেই নিজের কাছে হাস্যকর লাগছিল, তবু হৃৎপিণ্ডটা কেমন দ্রুত চলছিল। হ্যারা ধীরে বিছানা থেকে নামে, রোজের দিকে তাকায়। রুষা নাক ডেকে ঘুমোচ্ছে। সে নিঃশব্দে দরজা খুলে বের হয়। করিডোর পেরিয়ে সিঁড়ি দিয়ে নামার সময় নিজের নিঃশ্বাসের শব্দ বড় লাগছিল। নিচে এসে দেখে কালো গাড়িটা গেটের বাইরে দাঁড়িয়ে, হেডলাইট বন্ধ, গানের ভেতরে শুধু নরম নীল আলো জ্বলছে। জানালা নামতেই নাভানকে দেখা যায়, আর হ্যারা থেমে যায়। আজ মানুষটাকে অন্যরকম লাগছে। কালো শার্টের হাতা গোটানো, চোখে নিচে ক্লান্তি, তবু সেই চোখে ভয়ঙ্কর টান। নাভান তাকিয়ে থাকে, এমন ভাবে তাকিয়ে থাকে যেন চারপাশে আর কিছু নেই। হ্যারার গলা শুকিয়ে আসে, কারণ আজ সে একদম সাধারণ পোশাকে, প্লাজো, সাদা ঢিলেঢালা গেঞ্জি, চুল এলোমেলো। তবু নাভানের দৃষ্টিটা এমন ছিল যেন সে পৃথিবীর সবচেয়ে সুন্দর কিছু দেখছে। নাভান ধীরে বলে, You don't understand. This is not right. Going out like this at night. হ্যারা বিরক্ত হয়ে বলে, আপনি তো ডেকেছেন। I made a mistake. তাহলে যাচ্ছি। হ্যারা ঘুরতেই নাভান হাত ধরে ফেলে, গরম শক্ত আঙ্গুল। হ্যারা কেঁপে ওঠে। ছাড়ুন। আগে গাড়িতে ওঠো। আমি এসেছি বাবা মায়ের ব্যাপারে কথা বলতে। আমিও। তাহলে এভাবে হাত কেন ধরছেন অসভ্য লোক? নাভান একবার এগিয়ে আসে, এত কাছে যে তার শরীরের গন্ধ পুরোপুরি ঘিরে ধরে হ্যারাকে। গভীর পুরুষালী ঘ্রাণ, ধোঁয়া আর ঠান্ডা রাতের মিশ্রণ। হ্যারার বুক ধক করে ওঠে। নাভান নিচু হয়ে ফিসফিস করে, কারণ তোমাকে সামনে দেখলে ভদ্র থাকা কঠিন হয়েছে। হ্যারা চোখ বড় বড় করে তাকায়। আপনি অসভ্য, অভদ্র। নাভান হেসে বলে ওঠে। তবু এই অসভ্য অসভ্য অভদ্র লোককেই তো কল করেছ। হ্যারা থেমে যায়। সত্যিই তো, সে নিজেই কল দিয়েছে। এই কথাটা মনে হতে গাল গরম হয়ে ওঠে।
নাভান সেটা বুঝে ফেলে, ঠোঁটের কোণে হাসি টেনে বলে, লজ্জা পাচ্ছ? একদম না। মিথ্যা। অসভ্য গিটারওয়ালা, আমি কিন্তু চলে যাব। ঠিক আছে, যাও। সত্যি? হুম। নাভান হাত ছেড়ে দেয়, কিন্তু হেরা যায় না, দাঁড়িয়ে থাকে। দুজনের মাঝখানে অদ্ভুত নীরবতা। তারপর নাভান গাড়ির দরজা খুলে ধীরে বলে, এসো মিসেল গার্ল। হেরা বিরক্ত মুখে উঠে বসে, কিন্তু ভেতরে ভেতরে সে বুঝতে পারছিল নাভানের সাথে থাকলেই তার ভেতরটা কেমন অদ্ভুত হয়ে যায়, যেন রাগ, ভয়, বিরক্তি আর অচেনা কোনো টান একসাথে মিশে যাচ্ছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, সে চাইলেও এই টান থেকে দূরে যেতে পারছে না। রাত অনেক গভীর, শহরের আলো পেছনে পড়ে গেছে অনেক আগেই। কালো রাস্তাটা কেবল গাড়ির হেডলাইটে কেটে যাচ্ছে। চারপাশ নির্জন, দূরে কোথাও ঝিঝি পোকার শব্দ, আর ভেতরে গাড়ির কেবিন জুড়ে ভারী নীরবতা। স্টিয়ারিং শক্ত করে ধরে আছে নাভান, চোখে ঘুম নেই 4 দিনের। দাড়ি গজিয়েছে, চোখ লাল, কিন্তু পাশে বসে তাকে হেরার দিকে তাকালেই বুকের ভেতর অদ্ভুত কিছু হয় তার। হেরা জানালার বাইরে তাকিয়েছিল। খোলা চুল, শরীরে বেবি পাউডার বা লোশন, সাথে মিশে থাকা তার নিজস্ব ঘ্রাণ পুরো গাড়িটা দখল করে রেখেছে। নাভান কয়েকবার গভীর শ্বাস নিল গভীরভাবে। বাবা মায়ের ব্যাপারে কথা বলতে বলতে নির্জন এক জায়গায় এসেছে নাভান হেরাকে নিয়ে। প্রিয় মানুষকে সামনে দেখে নিজেকে কন্ট্রোল করার দায় হয়ে যাচ্ছে নাভানের। বিরক্ত নিয়ে বলে, তুমি কি ইচ্ছে করে আমাকে পাগল করছো মিসেল গার্ল? নাভানের গলা কর্কশ। হেরা ভ্রু কুচকালো। কি করেছি আমি? আপনি যে পাগল এটা কি সবাই জানে? নাভান হালকা হেসে তাকালো তার দিকে। আমি 4 দিন ঘুমাইনি, মাথা কাজ করছে না, আর তুমি পাশে বসে আছো। এভাবে আমি কিভাবে ঠিক থাকবো বলো? হেরা মুখ ফিরিয়ে নিল, গা লাল হয়ে উঠল। কি ইঙ্গিত করছে নাভান? পরক্ষণে বিরক্তিতে ছেয়ে গেল মন মস্তিষ্ক। আমার বাসায় দিয়ে আসুন। গাড়ি আরো দূরে চলে গেল। শহরের শব্দ হারিয়ে গেল পুরোপুরি। এক সময় নাভান রাস্তার পাশে নিরিবিলি জায়গায় গাড়ি থামালো। চারপাশ অন্ধকার, উপরে আধখানা চাঁদ। হেরা একটু অস্বস্তিতে তাকালো। এখানে থামলেন কেন? নাভানের চোখের নিচে কালি, চোয়াল শক্ত, স্টিয়ারিং ধরা হাত কাঁপছে সামান্য। হেরা নাভানের কাপা হাত দেখে বলে ওঠে, আপনার শরীর খারাপ? না। মিথ্যা, তাহলে গায়ে তো কাঁপছে কেন? নাভান এবার ধীরে হেসে ওঠে। 4 দিন ঘুমাইনি। হেরা চমকে তাকায়। কি? তোমার বাবার প্যারা, তোমার মায়ের রাগ, আর তোমাকে সামলাতে গিয়ে সময় পায়নি। এভাবে কেউ না ঘুমিয়ে থাকে? থাকি তো। গাড়িটা ধীরে একটা নিরিবিলি জায়গায় গিয়ে থামিয়েছে নাভান। চারপাশ নিস্তব্ধ, দূরে শুধু ঝিঝি পোকার শব্দ। নাভান সিটে মাথা এলিয়ে চোখ বন্ধ করে হেরা কিছু বলতে যাবে, তার আগেই বলে ওঠে নাভান, 1 মিনিট। কি হয়েছে? ঘুম পাচ্ছে খুব। তাহলে বাসায় খান। পারবো না। কেন? নাভান ধীরে ধীরে পিছনের সিটে চলে যায়। হেরা হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। পরের মুহূর্তেই হুট করে তার হাত টেনে নেয় নাভান। হেরা ভারসাম্য হারিয়ে পেছনের সিটে পড়ে যায়, আর তার আগেই নাভানের মাথা রেখে দেয় হেরার কোলে। পুরো শরীর অবশ হয়ে যায় হেরার। আপ- আপনি কি কি করছেন? নাভান চোখ বন্ধ করেই ফিসফিস করে, চুপ। মাথা ধরেছে। উঠুন। একটু থাকো। গভীর ভারী কণ্ঠ। হেরার নিঃশ্বাস আটকে আসে। পুরো গাড়ির ভেতর নাভানের পারফিউম আর গরম নিঃশ্বাস মিশে আছে। বাইরে অন্ধকার, ভেতরে উত্তাপ। হেরা বুঝতে পারছে তার উচিত নাভানকে সরিয়ে দেওয়া, কিন্তু পারছে না, একদমই পারছে না। নাভান একটা হাত শক্ত করে ধরে আছে কোমরের কাপড়ের অংশ, যেন ছেড়ে দিলে হারিয়ে যাবে। হেরা, হুম, হুম, হুম। তোমার মা বাবাকে মিলিয়ে দেবো আমি, কিভাবে? জোর করে। হেরা নিচে তাকায়। ভালোবাসা কি জোর করে হয়? নাভান চোখ না খুলেই হেসে ওঠে। সবচেয়ে ভয়ঙ্কর ভালোবাসাগুলো জোর করেই হয়। হেরার বুকের ভেতর ধক করে ওঠে, তার শরীরে কাঁটা দিয়ে ওঠে। কারণ এই অন্ধকার রাত, এই নিরিবিলি গাড়ি, এই মানুষটার কণ্ঠ। নাভান আর কিছু বলল না। কিছুক্ষণ শুধু তাকিয়ে রইল হেরার দিকে। সেই দৃষ্টি অদ্ভুত, ক্লান্ত, গভীর, অধিকার মেশানো। হঠাৎ নাভান হেরার পেটে মুখ গুজে হেরার হাত টেনে নিল। হেরা রীতিমতো কাঁপছে। কি করছেন অসভ্য গিটারওয়ালা? হেরা ভয় পেয়ে গেল কিছুটা। বুকটা তার ধকধক করছে। আপনি এমন কেন করছেন? নাভান এবার চোখ বন্ধ করে ফেলে। তারপর ধীরে ধীরে বলল, কারণ আমি আর পারছি না। তার কণ্ঠে ক্লান্তি ছিল, এমন ক্লান্তি যা শুধু শরীরের না, ভেতরেরও।
বাবা সারা জীবন মাকে ভালোবেসে ঠিকভাবে কাছে টানতে পারেনি। বিশ্বাস ছিল না, যার জন্য দূরত্ব ছিল। আমি তাদের মতো হতে চাই না। হেরা চুপ। নাভান নিচু স্বরে আবার বলল, আর মা, উনি সবসময় বলতেন, মানুষ যখন নিজের মানুষকে কাছে পেয়ে দূরে রাখে তখন সেটাই হয় সবচেয়ে বড় ভুল। একসময় এই সময় পাওয়া যায় না, একদিন সব ফাঁকা হয়ে যায়। কিছুক্ষণ নীরবতা। হেরা অবাক। নাভানের কথার মানে যে বুঝতে পারছে কিছুটা, কিন্তু কিছু একটা বাধা দিচ্ছে তাকে। বিরক্ত নিয়ে বলে, এ উঠুন। না, অসভ্য লোক। হচ্ছেটা কি? জোর করে অধিকার খাটাচ্ছেন? একটু থাকতে দাও। তার গলায় এমন এক জেদ ছিল যেটা শিশুর মতো। ভয়ঙ্কর একটা মানুষ, অথচ এই মুহূর্তে কেবল শান্তি চাইছে। হেরা বিরক্ত হয়ে বলল। আপনি একটা অসভ্য। নাভান চোখ বন্ধ রেখে হালকা হাসল। জানে। তারপর ধীরে ধীরে মুখটা হেরার পেটের কাছে গভীরভাবে গুজে দিল। হেরা কেঁপে উঠল। উষ্ণ নিঃশ্বাস কাপড় ভেদ করে লাগতেই শরীরের ভেতর অদ্ভুত অনুভূতি ছড়িয়ে গেল তার। বুক কেঁপে উঠছে, হাত শক্ত হয়ে আছে। নাভান গভীর শ্বাস নিল। মনে হচ্ছে সত্যিই যেন সে অক্সিজেন পাচ্ছে এখন। 4 দিনের অস্থিরতা, রাগ, চাপ সব যেন ধীরে ধীরে গলে যাচ্ছে। চোখ বন্ধ রেখেই বলল নাভান। তোমার শরীরে ঘ্রাণটা নেশার মতো। হেরার গলা শুকিয়ে গেলেও নিজেকে শক্ত রাখার চেষ্টা করছিল। বুকের ভিতরটা কেমন কাঁপছিল, তবুও মুখে কঠিন ভাব এনে জানালার দিকে তাকিয়েছিল সে। আর নাভান, সেও চুপ। ঠোঁটের কোণে হালকা একরকম জেদি হাসি। কোনো কিছু বলতে চেয়েও বলছে না। গাড়ির ভিতর নিস্তব্ধতা জমে উঠেছিল ধোঁয়ার মতো। বাইরের রাত ধীরে ধীরে গভীর হচ্ছিল। দুজনের কথার মাঝে একসময় ঘুম এসে চুপচাপ গ্রাস করে নেয় নাভানকে। গাড়ির ভিতর নিস্তব্ধতা জমে উঠেছিল ধোঁয়ার মতো। বাইরে রাত ধীরে ধীরে গভীর হচ্ছিল। দুজনের কথার মাঝে একসময় ঘুম এসে চুপচাপ গ্রাস করে নেয় নাভানকে। হেরা নাভানের ঘুমন্ত মুখ দেখে ভাবে, কি নিষ্পাপ দেখতে ছেলেটা, কি সুন্দর করে শান্ত ছেলেদের মতো ঘুমোচ্ছে। মনে হচ্ছে কত রাত ঘুমায় না। হেরা নিজের প্রতি বিরক্ত, কেন সে নাভানের ডাকে চলে এসেছে, আর কেনই বা নাভানকে উপেক্ষা করতে পারছে না। কেন নাভানের কথায় তার মন মস্তিষ্ক তার নিয়ন্ত্রণে থাকে না। এটাই কি সে অহংকারী ছেলে যার জন্য মেয়েদের জীবন নষ্ট হয়ে যায়? কিন্তু নাভানকে যত দেখছে তার ভুল কেন ভাঙতে চাচ্ছে না। মনের অজান্তে হেরার হাত চলে যায় নাভানের সিল্কি চুলের ভাঁজে। ভাবতে থাকে নাভানকে নিয়ে। আর ভাবতে ভাবতে মাথায় হাত রেখে ঘুমিয়ে যায় হেরা নিজেও। ফজরের আজানের ধ্বনি চারপাশে ছড়িয়ে পড়েছে। আকাশের পূর্ব দিকে হালকা কমলা আভা। শিশির ভেজা বাতাসে এক ধরনের পবিত্রতা মিশে আছে। নাভানের চোখ ধীরে ধীরে খুলল। কয়েক সেকেন্ড সে বোঝার চেষ্টা করলো কোথায় আছে। তারপর পাশ ফিরতেই তার দৃষ্টি আটকে গেল হেরা। সেটা মাথায় এলিয়ে ঘুমিয়ে আছে মেয়েটা। এলোমেলো চুল মুখের উপর এসে পড়েছে। চোখ দুটো বন্ধ, ঠোঁট জোড়া গাঢ় গোলাপি। ভোরের আলো মুখে এসে এমন ভাবে পড়েছে যেন কেউ খুব যত্ন করে ছবির মতো সাজিয়ে দিয়েছে তাকে। নাভান কয়েক মুহূর্ত চুপচাপ তাকিয়ে রইল। তার বুকের ভিতর অদ্ভুত শান্তি নামলো। কতদিনের ইচ্ছে ছিল ভোরবেলা ঘুম থেকে উঠে এমন একটা মুখ দেখবে, যে মুখ দেখে মনে হবে পৃথিবীতে সব অশান্তির পরও শান্তি বলে কিছু আছে। তার চোখ নরম হয়ে এলো। খুব আস্তে করে গাড়ির দরজা খুলে বাইরে নামলো সে। কাছেই ছোট্ট একটা মসজিদ চোখে পড়তেই হাঁটতে হাঁটতে সেখানে চলে গেল। নামাজে সিজদায় মাথা রাখতেই বুকটা কেঁপে উঠল তার। আল্লাহ, আমি তো কিছু চাইনি জীবনে, শুধু মেয়েটাকে ভালো রাখতে চাই। কতটা সময় কেটে গেল সে বুঝতেই পারেনি। নামাজ শেষ করে ফিরে এসে দেখে গাড়ির দরজা নামাজ শেষে ফিরে এসে গাড়ির দরজা খুলতেই আবার থেমে গেল। হ্যাঁ, এখন একইভাবে ঘুমিয়ে আছে। নাভানের ঠোঁটে হাসি ফুটল। এই মেয়ে মানুষটা কি ঘুমের কারখানা? খুব সাবধানে সে হেরাকে কোলে তুলে নিল, যেন একটু জোরে ধরলে ভেঙে যাবে। তারপর সামনে বসে এক হাতে তাকে আগলে ধরে গাড়ি স্টার্ট দিল। রাস্তায় তখনও তেমন গাড়ি নামেনি। সকালে নরম আলো ধীরে ধীরে চারপাশ ভরিয়ে তুলেছে। হেরা ঘুমের মাঝে একটু নড়ল। সূর্যের আলো চোখে পড়তেই ভ্রু কুঁচকে উঠল তার। কিন্তু চোখ খোলার আগেই নাকে এলো সেই চেনা পারফিউমের ঘ্রাণ। কেমন গভীর নেশা ধরানো একটা ঘ্রাণ। ঘুম জড়ানো অবস্থাতেই হেরা অজান্তেই নাভানের বুকের দিকে আরো একটু সরে এলো। নাক ঘষে ঘ্রাণটা আরো গভীর করে নিতে চাইলো। আর ঠিক তখনই নাভানের পুরো শরীর শক্ত হয়ে গেল। তার নিঃশ্বাস আটকে এলো। এ আল্লাহ, এই মেয়েকে আমাকে মেরে ফেলবে নাকি? হেরা ঘুমের মাঝেই আরো জড়িয়ে ধরলো তাকে।
নাভানের হাত স্টিয়ারিংয়ে কাঁপতে লাগলো। শরীরের লোম দাঁড়িয়ে গেল, যেন বিদ্যুৎ ছুঁয়ে গেছে। সে দ্রুত হেরাকে একটু দূরে সরিয়ে দিল। স্টপ। হঠাৎ ধাক্কা খেয়ে হেরা ভয় পেয়ে চোখ মেলে চিৎকার করে উঠল। চুপ। নাভান ধমক দিল। হেরা কয়েক সেকেন্ড বোঝার চেষ্টা করলো কি হয়েছে। তারপর সামনে নাভানকে দেখে চোখ বড় বড় হয়ে গেল তার। কাল রাতের সব মনে পড়তেই মুখ হা হয়ে গেল তার। সে চারপাশে তাকালো। ভোরের আলো, ফাঁকা রাস্তা, গাড়ির ভিতর তারা দুজন। তারপর ধীরে ধীরে দাঁত চেপে বলল, এই অশুভ গিটারওয়ালা, আপনি আমায় এমন ধাক্কা দিলেন কেন? নাভান ব্রো তুলে তাকালো। কারণ আরেকটু হলে দম বন্ধ হয়ে মারা যেতাম, মিসেল গার্ল। বাজে কথা বলবেন না। বাজে কথা? তুমি এমনভাবে চেপে ধরেছিলে যেন আমি তোমার বালিশ। আরেকটু হলে চুমু খেয়ে নিতে। হেরা লজ্জায় লাল হয়ে গেলেও মুখ শক্ত রাখলো। চেঁচিয়ে বলে ওঠে, না, ছি, আমি কিছু করিনি। ও তাই? তাহলে আমার শার্ট কে কুঁচকে দিল? ভূত? আপনি আমায় রাতে বাসায় দিয়ে আসেননি কেন? কারণ কেউ একজন ঘুমিয়ে নাক ডেকে পৃথিবী কাঁপাচ্ছিল। কি আমি নাক ডাকি? একদম। মাঝখানে তো মনে হচ্ছিল গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে গেছে। হেরা রাগে ফুঁসতে লাগলো। মিথ্যেবাদী। নাভান হেসে ফেলল। হেরা কটমট করে বলে ওঠে, নিজের বেলা 16 আনা, পরের বেলা 1 আনাও না। কাল রাতে কে আমার কোলে মাথা রেখে ঘুমিয়েছিল? নাভান দ্যামকে আর ভাব নিয়ে বলল, তা তা আলাদা ব্যাপার। কেন আলাদা? কারণ আমি ছেলে তাই। ও আচ্ছা, তাহলে ছেলেদের সব অপরাধ মাফ। তোমার জন্য আমার সব অপরাধ মাফ। আপনি কিন্তু সীমা ছাড়াচ্ছেন। নাভান দুষ্ট হেসে একটু ঝুঁকে এলো। তো কালকে সত্য ছিল নাকি? মানে? আমি তো তোমাকে এত ডিপ হাগ করিনি, তুমি করেছো আমায়। হেরা এবার পুরোপুরি লাল হয়ে গেল। এই অশুভ কথা বলা বন্ধ করুন। নাভান নাটকীয় ভাবে মাথা নেড়ে বলল, বুঝেছি। তুমি লেনদেন পছন্দ করো? মানে মানে আজ থেকে আমি যা করব তুমিও তাই করবে, হিসেব ক্লিয়ার? কি? আমি যদি হাত ধরি তুমিও ধরবে। অসম্ভব। আমি যদি জড়িয়ে ধরি, চুপ। আমি যদি... গাড়ি থামান। নাভান হো হো করে হেসে উঠল। রাগে গজ গজ করতে করতে হেরা দরজা খুলে নেমে গেল। নাভান জানালা দিয়ে তাকিয়ে দেখলো মেয়েটা হন হন করে হাঁটছে। তার হাসি আরো বেড়ে গেল। রাগলে মেয়েটাকে আরো সুন্দর লাগে। হেরা পা টিপে টিপে বাসায় ঢুকছিল, ঠিক তখনই পিছন থেকে গম্ভীর কণ্ঠ ভেসে এলো। আম্মাজান কোথায় গিয়েছিলে? হেরা লাফিয়ে উঠল প্রায়। জাওয়াত খান সোফায় বসে চা খাচ্ছেন। এত সকালে বাবাকে দেখে হেরার গলা শুকিয়ে গেল। আসলে বাবা, হাঁটতে বের হয়েছিলাম, ভালো লাগছিল না তো। জাওয়াত খান মেয়ের এলোমেলো চুল, লাল মুখ আর অস্থির চোখ ভালো করে লক্ষ্য করলেন। তার অভিজ্ঞ চোখ অনেক কিছুই আন্দাজ করলো, কিন্তু কিছু বললেন না। শুধু শান্ত গলায় বললেন, সকালে হাঁটা ভালো অভ্যাস। তারপর ধীরে ধীরে নিজের রুমে চলে গেলেন। হেরা বুক চেপে ধরে বড় একটা নিঃশ্বাস ফেলল। ইয়া আল্লাহ, আজ তো ফেসে গিয়েছিলাম। নিজেকে বকবক করতে করতে রুমে ঢুকলো সে। আর ঢুকেই থমকে গেল। রুষা রোজ দুই দিকে ছড়িয়ে ছিটিয়ে এমন ভাবে ঘুমোচ্ছে যেন যুদ্ধ করে এসেছে। রুষার এক হাত খাট থেকে ঝুলে আছে। চুলগুলো এমন এলোমেলো যেন শেওড়া গাছের পেতনি রাতভর বাতাসে উড়েছে। হেরা বিরক্ত হয়ে বলল, এই দুইটা মানুষ না বিপদ। কোর্ট চত্বরের সামনে সকালটা আজ অস্বাভাবিক রকম ভারী। কোর্টের অফিসিয়াল পোশাক পরা। কাজল খানকে দেখলেই বোঝা যায় সে শুধুই একজন অ্যাডভোকেট নয়। এই আদালতের ভেতরে তার উপস্থিতি মানে এক ধরনের নীরব শক্তি। হাতে কয়েকটি গুরুত্বপূর্ণ ফাইল, চোখে আত্মবিশ্বাস আর ঠোঁটে ঠান্ডা স্থিরতা। পাশ দিয়ে হাঁটার সময় অনেকে স্বতঃস্ফূর্তভাবে সালাম দিচ্ছে, কেউ সম্মান থেকে, কেউ ভয় থেকে। তার বরাদ্দকৃত কেবিনে বসে সে সহকর্মী তন্নির দিকে ফোন দিতে যাবে, ঠিক তখনই সামনে এসে দাঁড়ায় জাওয়াত খান। পুরো পরিবেশ যেন এক মুহূর্তেই থেমে যায়। জাওয়াত খান লন্ডনের এক সময়কার শীর্ষ ব্যবসায়ী, যার নাম একসময় বড় বড় কোম্পানির দরজায় দরজায় ঘুরত। এখনো তার নামের প্রভাব অনেক জায়গায় টিকে আছে। কিন্তু সে একই মানুষ আজ দাঁড়িয়ে আছে আদালতের বারান্দায়, চোখে এক অদ্ভুত জেদ নিয়ে। সে শান্ত গলায় বলে ওঠে, একটা কেস ফাইল করব অ্যাডভোকেট ম্যাডাম। কাজল খান এক মুহূর্তও দেরি করে না। তার চোখে বিরক্তি স্পষ্ট। অকারণে পথ আটকানো কোনো ম্যানার্সের মধ্যে পড়ে না, মিস্টার জাওয়াত খান। জাওয়াত খান হালকা হাসে, যেন কথাটা তার কানে ঢোকার আগে হারিয়ে গেছে। মিসেস খান, আপনি হয়তো ভুলে গেছেন। জাওয়াত খান একটু কাছে এগিয়ে আসে। আমি আপনার স্বামী, এসব ম্যানার্স আমার সাথে যায় না। এই কথায় কাজল খান যেন এক মুহূর্তে আগুন হয়ে ওঠে। একদম গলা উঁচিয়ে কথা বলবেন না। আমি আপনার এই পরিচয় মানি না। সামনে থেকে সরুন। জাওয়াত খান একটুও সরে না, বরং আরো শান্ত, আরো জেদি ভঙ্গিতে বলল, বললেই হলো, আমি এত সহজে সরে যাই না। ওয়ের কথায় কষ্ট পেলে চলে যাওয়ার মানুষ আমি না, বরং
আসলটা দিন, আমি ধরেই হাঁটি আপনার পাশাপাশি। কাজল খানের আগে কিছু বলতে যাবে ঠিক তখনই তার চোখ পড়ে একটু দূরে দাঁড়িয়ে থাকা শামসুলের দিকে। এক মুহূর্তেই তার মুখটা ফ্যাকাশে হয়ে যায়। দরজার আড়ালে শামসুলকে দেখে তার কণ্ঠ হঠাৎ কঠিন হয়ে ওঠে। এই, কে কোথায় আছো? এই লোককে কেবিন থেকে বের করো। ডাক শুনে দৌড়ে আসে তন্নি। তন্নির মাথায় যেন একসাথে বাজ পড়ে যায়। সে দাঁড়িয়ে যায় জাওয়াত খানের সামনে। একদিকে নির্দেশ, অন্যদিকে ভয়, কারণ তার সামনে যে মানুষটা দাঁড়িয়ে আছে সে শুধু প্রভাবশালীই না, সে নাভান স্যারের একমাত্র বাবা। তন্নির গলা শুকিয়ে আসে। মনে মনে সে বিড়বিড় করে, আল্লাহ, স্যার গত রাতে বলেছিলেন বাবা মাকে একসাথে দেখলে আমি যাতে নেটওয়ার্কের বাইরে যাই। এখন তো কানেক্ট হয়েই গেছে। আমি এখন কি করি? চাকরি থাকবে তো আমার? একদিকে মায়ের আদেশ, আরেকদিকে ছেলের আদেশ, দুইটা তো আগুন। এখন আমি কি করি? তার চোখ কাঁপছে, কিন্তু মুখে পেশাদারিত্ব আনার চেষ্টা করছে। জাওয়াত খান তখনও স্থির, তার চোখ কাজল খানের দিকে। এক ধরনের ঠান্ডা চ্যালেঞ্জ নিয়ে বলে ওঠে। আমি কেস ফাইল করব শামসুলের বিরুদ্ধে। জাওয়াত খান ধীরে ধীরে বলে। কাজল খান তৎক্ষণাৎ জবাব দেয়, না, এই কেস আমি নেব না। তার কণ্ঠ কঠিন। আমি বিখ্যাত আইনজীবী, কেন নেবেন না? সবার বিচার সুষ্ঠুভাবে সম্পূর্ণ করেন, বাট নিজের লাইফের সঙ্গে হওয়া অপরাধের বিচার করবেন না? অ্যাডভোকেট MLA কাজল খান। জাওয়াত খান প্রশ্ন করে। কাজল খান নীরস জবাব দেয়, কারণ আমি বলেছি, আর অযথা সময় নষ্ট করার প্রশ্ন ওঠে না। জীবনে অনেক কিছুর বিচার আমরা করতে পারি না। আফসোস ছাড়া আর কিছুই করার থাকে না আমাদের। তুমি কেস ফাইল করবে আর সাক্ষীও দেবে তুমি? কখনো না। কেন? তাহলে তো শামসুলের সাথে আপনার নামেও কেস ফাইল করতে হয় মিস্টার খান। কাজল রেখা। রুমটা ভারী নীরব ছিল না, বরং অদ্ভুত এক লড়াই চলছিল। কাজল খানের চোখে আগুন, আর সে আগুনের ভেতরে জমে থাকা বহু বছরের অভিমান। কণ্ঠটা কাঁপলেও শব্দগুলো ছিল ধারালো। একদম এই নামে ডাকবেন না। কি মনে করেছেন আপনি? ছেলেকে সাথে নিয়ে আমার কাছে হাত জোর করলেই সব মাপ হয়ে যাবে? সে এক ধাপ এগিয়ে গেল, চোখ সরালো না। আমি ক্ষমা করব না। কারণ যখন আপনাকে আমার সবচেয়ে বেশি দরকার ছিল, তখন আমি আপনাকে পাইনি। আমি ক্ষমা করব না। কারণ যেদিন আমি নিরীহের মতো রাস্তায় রাস্তায় ঘুরেছি, সেদিন আপনি আমাকে একা ফেলে চলে গেছেন, অবিশ্বাস করেছেন, আমাদের অস্বীকার করেছেন। তার কণ্ঠ আরো শক্ত হলো, যেন ভেতরে সব ভেঙে পড়া জমাট বাঁধা ক্ষোভ এখন শব্দ হয়ে বেরোচ্ছে। পারবেন? আমার ২ যুগের একাকিত্ব, আমার অভাব, আমার কষ্ট সব পূরণ করতে পারবেন? পারবেন না। এক মুহূর্ত থেমে কাজল খান ঠান্ডা গলায় শেষ করলো, সো লিভ। দিস ইজ ইয়োর লাস্ট ওয়ার্নিং। আমার সামনে আর আসবেন না। এই বয়সে ইফটিজিং এর কেস ফাইল করে জেলে ঢুকাবো। গট ইট? জাওয়াত খানের চারিদিক যেন স্তব্ধ হয়ে গেছে। ঠিক সেই নীরবতা ভেঙে পেছন থেকে এক ব্যঙ্গাত্মক কণ্ঠ ভেসে এলো। বাহ সুন্দরী, খুব ভালো কথা বলেছো। কাজল খান চমকে পেছনে ঘুরল। দরজার পাশে দাঁড়িয়ে শামসুল, মুখে হালকা হাসি কিন্তু চোখে বিদ্রুপ। তার উপস্থিতি যেন পুরো কেবিনের বাতাস বদলে দিল। ঠিক তখনই জাওয়াত খান বিরক্ত নিয়ে বলে, তুই আবার আমার বউয়ের আশেপাশে ঘুরঘুর করেছিস? তার মুখের রং মুহূর্তেই বদলে গেছে, চোখে রাগ, অপমান আর পুরনো ক্ষতের বিষ। শামসুল একটু মাথা কাত করে হাসলো। ২ যুগ তো একসাথেই ছিলাম আমরা। এই কথাটা যেন আগুনে ঘি ঢাললো। জাওয়াত খান এক পা এগিয়ে এসে দাঁতে দাঁত চেপে বলল, মুখ সামনে কথা বল শামসুল, একসাথে থেকেছিস মানে কি? শামসুল কাঁধ ঝাঁকালো, একদম নির্লিপ্ত ভঙ্গিতে। মানে তো অনেক কিছুই রে সৎ ভাই, তুই বুঝিস না? তুই আমাকে সৎ ভাই বলিস কোন সাহসে? জানোয়ার, তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। শামসুল এবার একটু হাসলো, সে হাসিতে কোনো ভয় নেই। আরে ভাই, আজকাল তোকে দেখলে আমার নিজের জিহান ভাইয়ের কথা মনে পড়ে যায়। আমার রিয়েল সৎ ভাই, তাই অভাব পূরণ করার জন্য একটু ডাকি আর কি। এই কথায় জাওয়াত খানের চোখ লাল হয়ে গেল, সে প্রায় চিৎকার করে উঠল। তোর জন্য আমি আমার বন্ধুকে ভুল বুঝেছি, আমার বউকে ভুল বুঝেছি। তোর জবান আমি বন্ধ করে দেব। শামসুল হাত তুলে শান্ত ভঙ্গিতে বলল, কুল ভাই কুল, মন্ত্রীদের ছেড়ে দিতে নেই, বিপরীতে অনেক কিছু হয়ে যেতে পারে। এই কথাটা যেন জাওয়াত খানের সহ্যের শেষ সীমা ভেঙে দিল। তোর এই মন্ত্রিত্বের ওপর শামসুল এবার হেসে ফেলল। আরে ভাই, এই মন্ত্রিত্ব জীবনে একবারেই পানি না, আর থুদিস। পাবে না মানে কি? শামসুলের ধারণা আছে জাওয়াত খানের হাত কত লম্বা। বউয়ের সামনে যেন অপমান বোধ করলো জাওয়াত খান। একইভাবে শামসুলের মতো বলে উঠল,
কি চ্যালেঞ্জ নিচ্ছিস নাকি? চ্যালেঞ্জ না, শামসুল চোখ সরু করে বলল। ওপেন চ্যালেঞ্জ। ক্যাবিনটা যেন আরো ভারী হয়ে উঠল। জাওয়াত খান দাঁড়িয়ে রইল এক মুহূর্ত, তারপর ধীরে বলল, ওকে ডান। এই এক শব্দে যেন যুদ্ধের ঘোষণা হয়ে গেল। শামসুল প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে বলবে তার আগেই জাওয়াত খান বলে ওঠে, প্রেমের বাজিমাত আমি জাওয়াত খান অনেক আগেই করেছি, আর রাজনৈতিক বাজিমাতও আমি করব খুব দ্রুত। শামসুল তাচ্ছিল্যের হাসি দিল। এই বুড়ো বয়সে